হ্যালো এভরিওয়ান, ম্যাট কন্টেন্টসের আজকের ভিডিওটিতে আমরা যাচ্ছি 9 লক্ষ বছরের পুরনো একটি জঙ্গলে। এই ভিডিওতে আমরা জানব সেই জঙ্গলের ইতিহাস এবং নানা তথ্য, আর দেখব সেই জঙ্গলের মনোমুগ্ধকর রূপ। যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সো চলুন শুরু করা যাক। Mad Contents. এই আনারস চত্বরটি দেখে অনেকে হয়তো চিনতে পেরেছেন, আমরা এখন আছি টাঙ্গাইলের মধুপুরে। আর মধুপুর থেকে আজকে আমরা যাব মধুপুর জঙ্গলে, যেটা হচ্ছে 9 লক্ষ বছরের পুরনো। প্রথমে মধুপুর শহর থেকেই আমাদের একটি অটোরিকশা নিয়ে যেতে হবে 25 মাইল নামের একটি জায়গায়। আর 25 মাইল থেকে ভ্যানে করে যাব দোকলা। দোকলাতে যেতে যেতে রাস্তার দুই পাশে অসংখ্য আনারস বাগান চোখে পড়ল। এই অদ্ভুত আনারস বাগানটি চোখে পড়তেই আমরা ভ্যান থেকে নেমে গেলাম আর কথা বললাম স্থানীয় এক চাষির সাথে। কাজ করেন এই চাষাবাদের? আমি তো ভাই বেশি দিন, আমি তো একটু 1 মাস লেখাপড়া করছি, বাইক তো আসছি। আচ্ছা, এমনি কি আঙ্কেলের খ্যাত কতদিন যাবত এই কাজ করতেছে? তার তো 50-60 বছর। তাই 50-60 বছর এখানে আছেন না? হুম। আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানেই নাকি? আমাদের বাড়ি যে এটাই, এই রাস্তার সাথে বিল্ডিং করা এটাই। এখানে একটু টোটাল কতটুকু জায়গায় আপনারা এই চাষাবাদ করেন? 10 বিঘা। 10 বিঘা জমির উপর। এখানে একটা জিনিস দেখলাম যেটা আমি আগে দেখি নাই কখনো, পেঁপে আর হচ্ছে আনারস একই সাথে চাষ হচ্ছে। কলা, আদা, হলুদ একসাথে চাষ করা হয়। একসাথে চাষ করা হয় না? মানে মাঝখানে আপনার আদা দেয়। এটার জন্য কি আলাদা, প্রত্যেকটার জন্য কি আলাদা সার আলাদা দিয়ে তৈরি করতে হয় নাকি একই? না, একই। একই, এটাও একটা অ্যাডভান্টেজ যে একসাথে অনেক কিছু করা যায়। আচ্ছা, এখান থেকে প্রতি বছর, মানে প্রতি বছর না প্রতি মৌসুমে আসলে কি পরিমাণে ফলন পাওয়া যায়? আপনি ইনকামের কথাও বলতে পারেন যে প্রতি মানে ফলনে কি রকম আপনারা মুনাফা করতে পারেন? আপনার 10-12 লক্ষ টাকা করা যায় আর কি। এটা কি বছরের হিসাবে নাকি? হ্যাঁ, বছরে। বছরে 10-12 লক্ষ টাকা। সিজন তো হয়, একটা সিজন বছরে শেষ হয়। আপনার এই যে শুধু পেঁপে আছে, পেঁপেটা মনে 7-8 লাখ টাকা বিক্রি করা যাবে। আর একটু আনারস আসবে, আনারসটা আলাদা বিক্রি করা যাবে 7-7 লাখ টাকা। আপনারা আনারসটা কোথায় বিক্রি করেন? এই জলছত্র বাজারে। এই জলছত্র বাজারে, ওইখান থেকে সারা দেশে সাপ্লাই হয় নাকি? সাপ্লাই। আচ্ছা, মানে আপনারা পাইকারি হিসাবে বিক্রি করেন? জি। আপনি কি আঙ্কেল কি মানে করতে করতেই তিনি এইটাই করছেন নাকি কোনো কোর্স করছেন বা না, সামথিং? কোনো কোর্স তো এগুলো তো আগে তো অনেক আগে ছিল না, তখন কি আর এসব ছিল কোর্স? তখন তো নিজেরা একটা দেখলাম যে একসাথে অনেকগুলা করতেছে। একসাথে অনেকগুলো সবজি কলা আছে, তারপর মরিচ, তারপর আপনার আদা। আচ্ছা, এগুলা যে আনারস একসাথে এগুলো যে করেন, আমাদের কৃষি অধিদপ্তর যে আছে ওইখান থেকে কি কোনো সহায়তা পান বা কোনো ধরনের পরামর্শ বা কোনো কৃষি অফিসার কি আসে পরিদর্শন কৃষি করতে? অফিসার আসেন না, আমরা বা মানে প্রশিক্ষণের কথা আসে, মানে তারা আইসা বলে যে আমরা কিছু প্রশিক্ষণ দিলাম, এরকম কোনো কিছু মানে আপনাদের হয়তোবা বলতেছে না, কিংবা এই এলাকায় যারা কৃষি কাজ করে তাদের নিয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা কি করে কৃষি? আমি তো দেখি না, মানে কোনো প্রশিক্ষণ এগুলোর কোনো ব্যবস্থা নেই? না দেখি না। যদিও এত বড় একটা মানে বিজনেস ফিল্ড, কিন্তু খুব একটা ইয়ে নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দিক থেকে একটা শর্ট নেই। ভাইয়ের নাম কিন্তু বলেন। আমার নাম ভাই আবু হানিফ। হ্যাঁ, আপনার নামটা? হ্যাঁ বলেন। আবু হানিফ। আচ্ছা, আপনি পড়াশোনা কোথায় করেছেন? সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রেট। এখন করতেছেন এই বিএসসি কমপ্লিট। বিএসসি কমপ্লিট করে এখন এইটাই করতেছেন, এটা খুবই ভালো আসলে। আর নাকি পাশাপাশি আপনি অন্য কিছু করছেন? না, যাওয়ার জন্য ট্রাই করতেছি, আর কি হইলে আর কি এটা করবো না, আমার বাবা করবে না। কাজ মানে পৈতৃক ব্যবসা বা পৈতৃক কাজ হিসেবে আপনি এটা করছেন নাকি? বাবাকে সহযোগিতা আপাতত করতেছেন, যদি জব হয়ে যায় তখন আর করবো। আচ্ছা, ঠিক আছে।
ভিডিওতে আমরা যে গেটটি দেখতে পাচ্ছি মূলত এটা হচ্ছে রসুলপুরে, কিন্তু আমরা গিয়েছিলাম দোকলা দিয়ে। যে ভ্যানটি আমরা 25 মাইল থেকে দোকলা পর্যন্ত নিয়ে এসেছিলাম ভাড়া করে, সেটি নিয়েই আমরা ঢুকে গেলাম মধুপুর জঙ্গলে। এর জন্য অবশ্য অতিরিক্ত ভাড়া দিতে হলো। উদ্যানে ঢুকে একটু সামনে গেলেই চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার, আর নিচে পড়বে একটি মাঠ। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আশেপাশের এলাকাটা প্রায় ভালোই দেখা যায়। অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই মধুপুরের জঙ্গলের অনেকটাই দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকে। ওয়াচ টাওয়ারে উঠে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম, তাই এই পানির পাম্প দেখে আর লোভ সামলাতে পারলাম না, হাত মুখ ধুয়ে নিলাম। ছিল লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে যাওয়া। সেখানে গেলে নাকি অনেক হরিণ দেখা যায়। তো সেটা প্রায় মেইন গেট থেকে 3 কিলোমিটার দূরে। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা যে ভ্যান নিয়ে এসেছিলাম সেই ভ্যান নিয়েই যাব, কিন্তু রাস্তার অবস্থা এত বাজে যে ভ্যান নিয়ে যাওয়া প্রায় অসম্ভব মনে হয়েছে। তো কিছুক্ষণ পরে আমাদের 2টা বন্ধু মোটর বাইক নিয়ে এসে যাওয়ায় আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা মোটর বাইকে করে লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে যাই। ইটসোলিং করা রাস্তা, বৃষ্টির কারণে ভয়াবহ অবস্থা ছিল, ভাঙা এবং পিচ্ছিল। 2-1 তো প্রায় পড়তেই নিয়েছিলাম। তাও ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত আমাদের বন্ধু সে খুব ভালো চালক হয়, আমরা পড়ি নাই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে মধুপুরের জঙ্গল বা মধুপুরের গড়, এই নামে আমরা পরিচিত। তো এই জায়গাটার বয়স আপনারা শুনলে হয়তো অবাক হবেন। এই জায়গাটার টোটাল জায়গাটার বয়স হচ্ছে, মানে মধুপুরের পুরো গড় এই যে বনাঞ্চল, এই বনাঞ্চলের বয়স হচ্ছে প্রায় 9 লক্ষ বছর। এটা খুবই অবাক করার মতো একটি বিষয় যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যার বয়স হচ্ছে 9 লক্ষ বছর, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে 9 লক্ষ বছরের ইতিহাসের সাক্ষী। সো আমরা দেখি সামনের দিকে। এই জায়গাটির নাম হচ্ছে লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। মূলত এটা আগে এরকম কোনো বাউন্ডারি দেওয়া কিছু ছিল না। আগে এটা একটা উন্মুক্ত অঞ্চল ছিল, কিন্তু বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে যেখানে হরিণের প্রজনন ঘটানোর। সো হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে এটাকে আলাদা করে দিয়েছে বাউন্ডারি দিয়ে, যাতে মানুষ ভিতরে না ঢুকতে পারে এবং বিরক্ত না করতে পারে দর্শনার্থীরা। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। 120 রকমের পাখি এবং 127 রকমের গাছ আছে, এছাড়াও মায়া হরিণ আছে এবং বানর, প্রচুর বানর আছে। মোটামুটি এটাকে এখন বলা যায় একটা পশু পাখিদের একটা অভয়ারণ্য হিসেবে তৈরি করা হয়েছে, যাতে মানুষ এখানে ভিতরে না যেতে পারে এই জন্য। সো আমরা যাই সামনে আর কি আছে দেখি। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ব্রিটিশ শাসনামলে যে ফকির আন্দোলন হয়েছিল, ওই ফকির আন্দোলনের চলাকালীন সময়ে এই মধুপুর অঞ্চলে একটা জায়গায় ব্রিটিশ সৈন্যদের সাথে ফকির আন্দোলনের আন্দোলনকারীদের একটা সংঘর্ষ হয়, আর ওই জায়গাটার নাম হচ্ছে পুকুরিয়া। ওই সংঘর্ষে অনেক ব্রিটিশ সৈন্য আহত হয়, নিহত হয়, এবং আমাদের যারা ফকির আন্দোলনের আন্দোলনকারী ছিলেন তারাও অনেকে নিহত হন। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের এই বনাঞ্চলগুলো হারিয়ে ফেলেছে তার আগের সৌন্দর্য। তবুও কেউ যদি মধুপুরে আসেন তাহলে অল্প কিছু সময় কাটিয়ে আসতে পারেন প্রকৃতির সাথে। আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে।